নমস্কার। আবার চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে। আমি অমিতাভ। আজকের গল্প শুরু করব, কিন্তু তার আগে মনে করিয়ে দেবো আজকের দিন 29শে নভেম্বর, যে দিনটাতে বাংলার দুজন বিখ্যাত অভিনেতা, একজনের মৃত্যুদিন, তিনি প্রমথেশ বড়ুয়া, আর একজনের জন্মদিন। যার জন্মদিন তার সম্পর্কে অজানা কিছু গল্প রয়েছে। 30-এর দশকে জন্ম এবং পরবর্তীকালে মেডিকেল কলেজে ভর্তি হয়ে মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন MBBS। কিন্তু কয়েক বছর চাকরি করার পর মনে হলো যে এটা তার জন্য নয়, সব কিছু ছেড়ে অভিনয়ের দিকে চলে যাওয়া, আর অভিনয়ের হাত পাকানো জ্ঞানেশ মুখোপাধ্যায়ের কাছে। এবং তার দুটো সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, যেগুলো অনেকেই আমরা জানি না। একটি হচ্ছে জ্যোতির্ময় ঘোষ দস্তিদার, যিনি শঙ্কু মহারাজ নামে ভ্রমণ কাহিনী লিখতেন, উপন্যাস লিখতেন। তার প্রথম যে উপন্যাস, সেটি হচ্ছে বিগলিত করুণা জাহ্নবী যমুনা। হ্যাঁ, বিগলিত করুণা জাহ্নবী যমুনা, সেটি সিনেমা হয়। এবং গঙ্গোত্রী, গোমুখ, যমুনাত্রী, এই বোধহয় ছিল সিনেমাটিতে গল্পের রুট। এবং সেটা সবটাই তাদের ট্রেকিং করে যেতে হয়েছিল। ভদ্রলোক সিনেমার নায়ক, কিন্তু পেশায় চিকিৎসক হওয়াতে ওই যাতায়াতের পথে যে গ্রামগুলো পড়েছিল, তাদের অনেকের অনেক সমস্যা তিনি চিকিৎসা করতে করতে যান। ঘটনা ঘটল, যখন শুটিং শেষ করে আবার তারা ওই একই রাস্তা ধরে ফিরে আসছেন, দেখলেন এক জায়গায় এক ভদ্রলোক তার জন্য অপেক্ষা করছেন খবর পেয়ে। তার কারণ, যাওয়ার সময় সেই ভদ্রলোকের পায়ের একটা সমস্যা ছিল, সেটার চিকিৎসা উনি করেছিলেন, সেই অভিনেতা। ফেরার পথে তিনি তার জন্য তার নিজের বাড়ির পশুর, যেগুলো থাকে গবাদি পশু, হয়তো গরু হতে পারে, ছাগল হতে পারে, তার দুধ নিয়ে তাকে দেবেন বলে অপেক্ষা করছেন। এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা তাঁর প্রতি। আর তিনি তার প্রফেশন বা চিকিৎসা শাস্ত্রের বিশেষজ্ঞ হওয়ার কারণে একবার ভারতবর্ষের বা আমাদের বাংলার মহানায়কের জীবন সংশয়ের হাত থেকে তিনি প্রথমে তাকে চিকিৎসা করেন আর বাঁচান। সেটা সত্যজিৎ রায়ের চলচ্চিত্র চিড়িয়াখানার শুটিং হচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফ্লোরের মধ্যে উত্তম কুমার। সহ শিল্পী হিসাবে এবং চিকিৎসক হিসাবে তিনি এগিয়ে এসে প্রাথমিকভাবে তার চিকিৎসা করেন এবং তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুটো ঘটনার কথা অনেকে হয়তো জানেন না, কিন্তু সেই অভিনেতাকে আমরা সবাই চিনি, তিনি শুভেন্দু চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমাদের এই প্রজন্মের অত্যন্ত বিখ্যাত অভিনেতা, শাশ্বত, তাঁর একেবারে সম্মাননীয় বাবা। তো এই দুটো ঘটনা শুভেন্দুবাবুর জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আরও হয়তো অনেক ঘটনা আছে, আমি যে দুটো জানতে পেরেছি সেটা বললাম। আর আজকের গল্পে যাব, কিন্তু আজকের গল্পে যাওয়াটার সঙ্গে আমাদের প্রত্যেকের লড়াইয়ের একটা বিরাট যোগ। আমরা অনেককে ভাবি বা অনেককে দেখে ভাবি, আরে ও তো কত সাকসেসফুল, ও তো কত সফল, না আমিও চেষ্টা করছি, আমিও পারছি না। বা আমাদের সামনে এমন অনেকগুলো চরিত্র চলে আসে যাদের দেখে আমরা ভাবি যে যদি আমরা এর মতো হতাম, বা আমরা তো একই দিকে ছিলাম, ওরা এত কিছু সাফল্য পেয়ে গেল, আমরা পেলাম না কেন। আসলে এর পেছনে জড়িয়ে আছে অনেকটা লড়াই, অনেকটা ডেডিকেশন, আত্মত্যাগ, বা হার না মানা, জেদ। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা গল্প আপনাদের একটু বলি। একবার মাইকেল অ্যাঞ্জেলোর একটি প্রদর্শনী হচ্ছে এবং বহু মানুষ সেটি দেখতে গেছেন, সেই প্রদর্শনী। দুই বন্ধু সেই প্রদর্শনীতে একটা ছবির সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলাপচারিতা করছে। এক বন্ধু বলছে, দেখ কি দারুণ অপূর্ব এই ছবিটি এঁকেছেন মাইকেল অ্যাঞ্জেলো। পাশের বন্ধুটা বলছে, হ্যাঁ সত্যি রে, দারুণ দারুণ ছবি। তখন প্রথম বন্ধুটা উত্তরে বলছে, যদি আমি এরকম একটা ছবি আঁকতে পারতাম তাহলে আমার জীবন দিয়ে দিতাম। হঠাৎ করে পেছন থেকে একটি আওয়াজ শোনা গেল,
কেউ একজন বলছেন তাদের পেছনে দাঁড়িয়ে, ঠিকই বলেছেন, এই ছবিটা আঁকার জন্য আর এইখানে পৌঁছানোর জন্য ওই জীবনটাই দিয়েছে। অর্থাৎ পেছনে দাঁড়িয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলো, তাদের কথা শুনতে পেয়েছিলেন। তার মানে তিনি এটাই বলতে চাইলেন যে একটা জায়গায় পৌঁছানোর জন্য অনেক 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 লড়াই, আত্মত্যাগ, অনেক স্বার্থত্যাগ, অনেক কিছু মধ্যে দিয়ে পার হতে হয়। আমরা অন্যদেরকে দেখে ভাবি তারা বোধহয় খুব সহজে এগুলো পেয়ে গেল, এটা বোধহয় একদমই ঠিক নয়। আজকে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ধরনের মানুষ তারা বিভিন্ন সাফল্য অর্জন করেছেন। এ দেখুন না, আমরা চায়ের দোকানে যারা নিয়মিত যাতায়াত করি, আমাদের আলোচনায় অনেকেই আসেন। অমিতাভ বচ্চনকে অমিতাভ বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বলি, নরেন্দ্র মোদিজিকে মোদি বলি, অমিত শাহজিকে অমিত শাহ বলি, জ্যোতি বসুকে জ্যোতি বলেও আলোচনার প্রসঙ্গ চলে, বুদ্ধদেব ভট্টাচার্য। মানে আমরা সেই আলোচনায় ব্যক্তির নামের সঙ্গে মাননীয় বা সম্মাননীয় কথাটাও ছেড়েই দিন, তাদের সামান্যটুকু রেসপেক্ট আমরা বোধহয় দেখাই না। মানে তাদের বোধহয় পাবলিক ফিগার হিসাবে তাদের বোধহয় অধিকার নেই যে আমাদের আলোচনায় তারা সম্মানীয় হবে। এটা আবার ভুলও হতে পারে, হয়তো আমাদের বলার কারণবশত সেগুলো আমরা বলে থাকি। যাই হোক, কিন্তু এই যাদের নিয়ে সমালোচনা করি না কেন, তারা ওইখানটায় পৌঁছানোর জন্য অনেকটা দিয়েছেন যে কোনো ক্ষেত্রে। আমরা তাদের নিয়ে কেমন অবলীলায় কত আলোচনা করে ফেলি। একবার ভেবে দেখেছেন তারা ওইখানে পৌঁছানোর জন্য কতটা তাদের লড়াই করতে হয়েছে? অন্যদেরকে দেখে আমরা ভাবি এর মতো যদি আমিও হতে পারতাম, আমিও তো করেছিলাম, আমি পারলাম না কেন? এই আমি পারলাম না কেন আর ওরা কি করে পারল, এটাকে নিয়ে একটা ছোট্ট গল্প আজকের আনকাট রাতের গল্পে বলবো। একটি পাথরের খাদান, যেখানে পাহাড় থেকে কেটে কেটে পাথর বার করে আনা হয় এবং সেই পাথর নানান কাজে ব্যবহার করা হয়। সেই খাদান থেকে একটা ট্রাক আসছিল যেটা শহরে যাবে। সেই ট্রাকটার মধ্যে ছিল বেশ কিছু টাইলস, মানে যেগুলো আমরা বাড়িতে মেঝেতে পেতে থাকি, পাথরের টাইলস, আর ছিল পাথরের বেশ কিছু মূর্তি। ট্রাকটা চলছে হাইওয়ে ধরে। এবার ওই মূর্তি আর টাইলসের মধ্যে কথোপকথন। টাইলস বলছে মূর্তির দিকে তাকিয়ে, দেখ ভাই, তোর কি সুন্দর কপাল, এই একই জায়গা থেকে আমরা দুজনে বেরিয়েছি, সেই একই পাহাড় থেকে, আর তুই এত সুন্দর একটা ঠাকুরের মূর্তি, প্রতিমা, তুই গিয়ে মানুষের প্রণাম গ্রহণ করবি, কত কিছু তোকে চড়ানো হবে, ফুলমালা দিয়ে সাজানো হবে, অলংকার দিয়ে সাজানো হবে, আর আমার কপালটাই দেখ খারাপ। একই জায়গা থেকে এসে আমি সেই সমস্ত ভক্তদের পায়ের নিচে থাকবো, তারা আমার উপরে দাঁড়াবে, আমাকে পিষে দিয়ে যাবে, আর তুই সেখানে পুজো পাবি। সত্যিই তোর কপালটা দারুণ। অনেকক্ষণ ধরে এই কথাগুলো শুনতে শুনতে তখন সেই পাথরের মূর্তি বা প্রতিমা সে উত্তর দিল, দেখ ভাই, ঠিকই বলেছিস, তোর আর আমার জন্ম একই জায়গা থেকে, কিন্তু খেয়াল করে দেখ, যখন আমাদেরকে ভাঙা হচ্ছিল তখন হাতুড়ি আর ছেনি দিয়ে আমাদের আঘাত করা হচ্ছিল। এই বারবার আঘাতে আমাদের ব্যথা লাগছিল, তুই ব্যথা সহ্য করতে পারিসনি, তাই টুকরো টুকরো হয়ে গেছিস, চুরমার হয়ে গেছিস। আমি কিন্তু দাঁতে দাঁত চেপে সেই ব্যথা সহ্য করেছিলাম। আজকে তাই আমি একটা মূর্তিতে রূপান্তরিত হয়েছি। তুই হাতুড়ি আর ছেনির সেই আঘাত সহ্য করতে পারিসনি, তাই তুই টুকরো টুকরো এই টাইলসে পরিণত হয়েছিস। আসলে আজকে আমি এই পূজিত হব বা মন্দিরে স্থান পাব, সেটার জন্য আমাকে অনেক আঘাত ওই ছেনি আর হাতুড়ির সহ্য করে আমাকে নিজেকে শক্ত রাখতে হয়েছিল, যাতে আমি ভেঙে চুরমার না হয়ে যাই। কিন্তু তুই সেটা পারিসনি, তাই তুই টুকরো টুকরো হয়ে গেছিস। তাই আমি পূজিত হব, আর তুই পায়ের তলার মেঝেতে বা স্নানাগারের মেঝেতে স্থান পাবে। এটা বলার অর্থ সে প্রতিমা তাকে এটা বোঝাতে চাইল
যে আমাদের যে সময় মুহূর্তে সব থেকে বড় স্ট্রাগলটা আসে, তখন আমরা অনেকে ভেঙে পড়ি, আমরা কুইট করে যাই, আমরা সরে যাই। যারা জেতে তারা কখনো পালায় না, আর যারা পালায় তারা কখনোই জেতে না। তাই আজকে যাদের নিয়ে আমরা সমালোচনা করি, যাদের নিয়ে নানান কথা বলি, বা যাদের দেখে আমরা ভাবি যে আমরাও তো এটা করতে গিয়েছিলাম, পারিনি, ও সফল আমি অসফল, আসলে পার্থক্যটা ওইখানে হয়ে যায় আমি আপনি কতটা সহ্য করতে পেরেছি। যারা সফল হয়েছে তাদের মতো আঘাতটা কি আমরা সহ্য করতে পেরেছিলাম? পারলে হয়তো আমাদের জীবনটাও অন্যরকম হতো। অনেকে বলেন ভাগ্য, আমি বলি কি ওটা সময়। আপনার টাইমিং ঠিক হলে আপনি পাথরের দেয়ালও ভাঙতে পারেন, সঠিক জায়গায় মারতে হবে। অসংখ্য ছিদ্র, চাবি আপনার কাছে আছে, কিন্তু উপযুক্ত তালা আর উপযুক্ত চাবি ছাড়া দরজা খোলে না। দেখবেন আমাদের ঘর কত বিশাল, তারপরে দরজা জানলা সেগুলো অনেক বড়, কিন্তু সেই ঘরটাকে রক্ষা করার জন্য যে চাবির ছিদ্র আর চাবিটা, সেটা খুবই ছোট। অর্থাৎ অনেক সময় অনেক ছোট ছোট সিদ্ধান্ত আপনার জীবনের সফলতার এই ঘরের দরজাটাকে খুলে দিতে পারে। তার জন্য ধৈর্য ধরুন, কারণ ওই ধৈর্যই আপনাকে সমালোচনার কারণ বা কেন্দ্রবিন্দু করতে পারে। তাই যাদেরকে নিয়ে আমরা এত কিছু আলোচনা করি, একবারও ভেবে দেখেছেন আসলে আমরা আমাদের সময়টাকে খরচ করছি ওই মানুষগুলোর জন্য যারা শুনতেও পাচ্ছেন না? আসলে তারা আমাদের মস্তিষ্কে জায়গা করে নিয়েছেন। হ্যাঁ, এই জন্য তারা সফল, এই জন্য তারা গুরুত্বপূর্ণ। তাই নিজেকে সফল তৈরি করুন। আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত কথা আছে, ইট ডাজ নট রিয়েলি ম্যাটার হোয়াট ডু কাম ফ্রম সোসাইটি, বাট ইট ইজ রিয়েলি ম্যাটার হোয়াট ডু ইউ গো। আপনি কোথা থেকে এসছেন এটা আপনার পরিচয় নয়, কোথায় পৌঁছাতে চান সেটাই আপনার পরিচিতি তৈরি করবে। তাই আর একদম দেরি নয়, তৈরি হয়ে যান। আগামীকালের সূর্য অপেক্ষা করুক না, আপনার প্রস্তুতিটা আজ থেকে শুরু হোক। ইয়েস, আয়নার সামনে দাঁড়ান, নিজেকে বলুন আই অ্যাম দ্য বেস্ট। আপনার থেকে আপনার জীবনের বেশি গুরুত্বপূর্ণ আর কেউ হতেই পারে না। সাফল্য সে তো অপেক্ষায় আছে, আপনাকে তার কাছে পৌঁছাতে হবে, তাই না? তাহলে শুরু হোক নতুন করে লড়াই, এগিয়ে যাওয়ার। নেভার সে নো, না শব্দটাকে ডিকশনারিতে মুছে ফেলুন। অনেকগুলো নো লিখুন, তারপর প্রথমের এনটাকে কেটে দিন। দেখুন বাকি দুটো শব্দ যদি তলায় দাগ দেন তাহলে সেটা নো থাকবে না, সেটা হয়ে যাবে অন 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 অন। অর্থাৎ আপনার সমস্ত সমস্যা আর সাফল্যের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করলো, তাই না? তাহলে আর দেরি নয়, শুরু করে দিন পথ চলা। অপরচুনিটি নেভার ওয়েটস, মানি নেভার স্লিপ। আপনাকেও ঘুমাতে হবে, কিন্তু স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগে দেখতে হবে। দেখতে থাকুন। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আনকাট রাতের গল্প আসবো ফিরে। ততক্ষণের জন্য শুভরাত্রি।